ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র বলে একদম পানিতে পড়ে গিয়েছে। যে চীনের মতো একটা বিশাল রাষ্ট্রের সাথে ভিয়েতনাম কিভাবে বার্গেনিং করেছে। দেখেন, বিশ্ব পরিস্থিতি এবং ভূ রাজনীতিটা আগের মতো আর নাই। সেই 96 সাল ইভেন বাংলাদেশ ভারতের সম্পর্ক আর আগের জায়গা নেই। এখানে অনেক ধরনের একটা জটিল একটা গ্রাফ। আর এবং এটা তো আমরা জানি যে আমরা চাইলেই আমাদের প্রতিবেশী পাল্টাতে পারবো না। প্রতিবেশী তার সমস্যা নিয়ে এবং তার বাস্তবতা নিয়ে এসে আমাদের সামনে থাকবে, এবং তার নিজেরও কিছু সমস্যা আছে, যেটা আপনি জানেন যে একসময় মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রীয় সরকারের যে ডিফারেন্স, এখন তো ভারতের কেন্দ্রীয় সরকারও বিজেপির এবং আমাদের প্রতিবেশী পশ্চিমবাংলা সরকারও কিন্তু বিজেপিরই সরকার। ফলে এই কথা বলার আর সুযোগ নাই যে পশ্চিমবাংলা আপত্তির কারণে এই চুক্তি নবায়ন করা যাচ্ছে না। বাস্তবতাটা হলো এই যে এই চুক্তি নবায়নের কোনো বিকল্প নাই। যেমন ভারত থেকে আমাদের উজান থেকে হওয়ার বিকল্প নাই, না নবায়নের বিকল্প নেই। নবায়ন মানে তো চুক্তিটা আবার রিনিউড হয়ে আবার হওয়া, এবং সেই চুক্তিটা আরো কত বেটার কন্ডিশনে হতে পারে সেটাই আমাদের চেষ্টাটা হওয়া। কারণ 30 বছর চুক্তি তো আর সরাসরি ওই একইভাবে ইমপ্লিমেন্ট হলে তো আর আমার জীববৈচিত্র্য ভৌগোলিক অবস্থাও একই জায়গায় নাই, এবং সেটা আমার বেলায় যেমন হয়েছে ভারতের বেলায় হয়েছে। এখানে আমাদের কাছে শিক্ষণীয় ব্যাপারটা হলো যে আমাদের এই বিশ্ব রাজনীতিতে এখনো আমাদের আন্তর্জাতিক আদালত, বিশেষ করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এবং এই সমস্ত যৌথ নদীর যে পানি শেয়ারিং সংক্রান্ত যে ডিসপিউটগুলো হয়, এই ডিসপিউটগুলো সমাধানের ক্ষেত্রে হেগের একটা আরবিট্রেশন আদালত আছে, এবং এই আদালত কিন্তু খুবই সফল। আমাদের ভারতের সঙ্গে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে যে বিরোধ ছিল মায়ানমারের সাথে যেটি ছিল, আপনি দেখেন এগুলো কিন্তু হেগ আদালত কিন্তু খুব সফলভাবে নিষ্পত্তি করেছে, এবং এটা অব্লিগেটরি ছিল। এটা বিভিন্ন স্টেট পার্টিগুলো এটা মানতে বাধ্য হয়েছে। আমি নিজে ভিয়েতনামে, আপনার একটা ছোট দেশ, তার চীনের সাথে যে তার সমুদ্র সীমা নেওয়া বিরোধ, সেই ট্রাইব্যুনালে আমি নিজে উপস্থিত ছিলাম এবং সেখানে গিয়েছি। সেখানেও দেখেছি যে চীনের মতো একটা বিশাল রাষ্ট্রের সাথে ভিয়েতনাম কিভাবে বার্গেনিং করেছে। কারণ সেটা করতে পেরেছে এই কারণে যে ভিয়েতনামের যে সরকার, তাদের বিদেশিদের সাথে চোখে চোখ রেখে কথা বলার যে গার্ডস, সেটা তাদের ছিল। আমাদের সরকারেরও সেটি থাকতে হবে, এবং এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা ভাবার কোনো কারণ নাই যে বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র বলে একদম পানিতে পড়ে গিয়েছে। বাংলাদেশেরও কিন্তু মাথা উঁচু করে কথা বলার মতো ইন্টারন্যাশনাল গ্যারান্টি ক্লজ কিন্তু আমাদের আছে, এবং আমরাও কিন্তু আমাদের ভৌগোলিক অর্থাৎ জিওপলিটিক্যাল পজিশন থেকে আমরা কিন্তু অনেক ধরনের প্রেশার দেওয়ার ক্ষমতা রাখি। আরেকটি যেটি ভৌগোলিক রাজনীতির, বিশ্ব রাজনীতির যে পরিবর্তনের জায়গা, সেটি হলো ধীরে ধীরে আপনার এককেন্দ্রিক বিশ্ব থেকে বহুকেন্দ্রিক বিশ্ব অর্থাৎ গ্লোবাল সাউথের যে কনসেপ্ট, এটা কিন্তু পপুলার হচ্ছে। ভারত পছন্দ করুক আর না করুক, সে কিন্তু ব্রিক্সের আপনার সদস্য রাষ্ট্র। এখন যখন সে ব্রিক্সের কন্ডিশন, মানে ব্রিক্স কিন্তু ভারত একা নয়, এখানে আপনার ব্রাজিল আছে, এখানে আপনার চায়না আছে, এখানে আপনার রাশিয়া আছে। এই সমস্ত সকল দেশের যে অব্লিগেটরি যে স্ট্যান্ডার্ড, এটা কিন্তু তাকে মানতে হবে। ফলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং আমাদের জাতিসংঘের নদী কনভেনশন যে গাইডলাইন বেঁধে দিয়েছে, এর থেকে চাইলেই ভারত কিন্তু সহজে বেরিয়ে যেতে পারবে না। কারণ ওই চুক্তিতে, ওই কনভেনশনে বাংলাদেশ একমাত্র পার্টি না, এখানে আরও অনেক পার্টি আছে। সুতরাং একটা জায়গায় যদি লঙ্ঘন হয়, এটার সুযোগে কিন্তু অন্যরাও লঙ্ঘন করা শুরু করবে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটা কেউ কিন্তু চায় না। সে কারণে ভারত তার সাইজের দিক থেকে, তার ক্যাপাসিটির দিক থেকে আমাদের চেয়ে বড় হওয়া সত্ত্বেও বারবার কিন্তু এই সমস্ত আরবিট্রেশনে তাকে কিন্তু আইনের অধীনেই তাকে থাকতে হয়েছে। ফলে আমাদের দেশের এক্সপার্ট, যারা ডিপ্লোম্যাট, যারা ইন্টারন্যাশনাল লিগ্যাল এক্সপার্ট, তারা কতটা ভালো শুনানি করতে পারবে এবং কতটা ভালো সমীক্ষা দিতে পারবে, অর্থাৎ ফ্যাকচুয়াল সমীক্ষা, তার উপরে নির্ভর করবে আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং আমাদের স্বার্থ।